সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এই বর্তমান প্রেক্ষাপট যে মহামারী চলছে, এই মহামারীর কারণে আপনারা ক্লাসে যেতে পারতেছেন না বা আমরা ক্লাসে যেতে পারতেছি না। তো যাই হোক, আমাদের পড়ালেখা থেমে রাখলে চলবে না, বন্ধ রাখলে চলবে না, আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যারের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং। সেই অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা হলো ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, যা হলো বিভাগীয় হিসাব। এই অধ্যায় থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যারে এই চ্যানেলে একটি ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট থেকে একটি লেকচার দিয়েছিলাম, সেটা সূত্র বা ফর্মুলার আলোকে এই লেকচারটি হয়েছিল। আর আজকে তারই আলোকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা মনোযোগের সহিত আমার ক্লাসের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকে বোর্ডে আমি যে প্রশ্নটি আপনাদের জন্য উত্থাপন করেছি, এটি হলো বাংলাদেশে কমার্স পাবলিকেশন কর্তৃক প্রকাশিত যে বইটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, যে বইটি আপনাদের কালেকশনে রয়েছে, আপনাদের হাতের কাছে রয়েছে। যখন এই অঙ্কটি আপনারা সমাধান করবেন, পাশে বইটি খুলে রাখবেন এবং আমার লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় বন্ধুরা, আমি যে প্রশ্নটি উত্থাপন করেছি তা হলো কমার্স পাবলিকেশনের বই হতে প্রবলেম নাম্বার 9। আরেকবার বলি, কমার্স পাবলিকেশনের বই হতে প্রবলেম নাম্বার 9, এটা আপনাদের ডিপার্টমেন্টাল অধ্যায়ের উদাহরণের যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেখানে 9 নাম্বার প্রশ্নটি আপনি খেয়াল করবেন। তো সেখানে যে প্রশ্নটি লেখা হয়েছে, একটু আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। দি নর্মাল রেটস অফ গ্রস প্রফিট ফর দ্য 3 ডিপার্টমেন্টস নেমলি কসমেটিক্স, হোশিয়ারি অ্যান্ড প্রভিশন। অর্থাৎ দি নর্মাল রেটস অফ গ্রস প্রফিট, নর্মাল রেটস অফ গ্রস প্রফিট অর্থাৎ গ্রস প্রফিটের হার দেওয়া হয়েছে। তাহলে গ্রস প্রফিটের হারটা দেওয়া আছে, দেখেন, 3টা ডিপার্টমেন্টের জন্য। একটা ডিপার্টমেন্ট আছে কসমেটিক্স, একটা আছে হোশিয়ারি, একটা আছে আমাদের প্রভিশন। তাহলে কসমেটিক্স, হোশিয়ারি এবং প্রভিশন, এই 3টি ডিপার্টমেন্টের জন্য 3 প্রকারের রেট দেওয়া আছে এবং সেই রেটটা হলো গ্রস প্রফিটের রেট। প্রথমটা হলো 40%, তারপরে 30%, তারপরে 20%, অর্থাৎ 3 ডিপার্টমেন্টের নামের জন্য 3টা পার্সেন্ট দেওয়া আছে। তাহলে প্রথম নামের জন্য প্রথমটা, দ্বিতীয় নামের জন্য দ্বিতীয়টা, তৃতীয় নামের জন্য তৃতীয়টা। কি সেটা? গ্রস প্রফিটের পার্সেন্টেজ। মনে রাখবেন, আমরা জানি গ্রস প্রফিট সর্বদাই টাকার মাপকাঠিতে মূল্যায়ন হওয়ার কথা, কিন্তু গ্রস প্রফিট যদি কখনো টাকার মাপকাঠিতে মূল্যায়িত না হইয়ে সেটা পার্সেন্টেজের মাধ্যমে থাকে, তাহলে বুঝতে হবে এটা আসলে গ্রস প্রফিট নয়, এটার নাম হলো গ্রস প্রফিট রেশিও। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি গ্রস প্রফিট সর্বদাই টাকার মাপকাঠিতে মূল্যায়ন হওয়ার কথা, কিন্তু গ্রস প্রফিট যদি কখনো টাকার মাপকাঠিতে মূল্যায়িত না হইয়ে পার্সেন্টেজের মাধ্যমে থাকে, অনুপাত আকারে থাকে, তখন বুঝতে হবে এটা আসলেই গ্রস প্রফিট নয়, এটা হলো গ্রস প্রফিট রেশিও। তার মানে পার্সেন্টেজটাকে গ্রস প্রফিট রেশিও মনে করতে হবে। তারপরে আসেন, দি ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর চার্জ অন দি প্রপোর্শন টু ডিপার্টমেন্টাল টার্নওভার। এই টার্নওভার মানে কিন্তু বিক্রয়, ডিপার্টমেন্টাল মানে বিভাগীয়। তার মানে বিভাগীয় বিক্রয় অনুপাতে ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বন্টন করতে হবে। দ্য ফলোয়িং ইনফরমেশন আর গিভেন বিলো, নিম্নে যে সমস্ত তথ্যগুলো প্রদান করা হলো, দেখা যাচ্ছে স্টক অবলিক ইনভেন্টরি 1 জানুয়ারি 2017, পারচেস, সেলস এবং ডিরেক্ট এক্সপেন্সেস। এখানে 4টি নাম দেওয়া আছে, স্টক, ইনভেন্টরি, পারচেস, সেলস এবং ডিরেক্ট এক্সপেন্সেস। ডিপার্টমেন্ট অনুসারে কিন্তু টাকাগুলো আমাদের এখানে দেওয়া হয়েছে, তাহলে এটা কোনো সমস্যা না। নিচের দিকে বলছে টোটাল ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর টাকা 4200 মানে 4200 অন দ্য টোটাল টার্নওভার অফ 84,000। এর সঠিক বাংলা হলো
যে ইনডাইরেক্ট এক্সপেন্সেসের পরিমাণটা 4200 টাকা দেওয়া হলো, কিন্তু যেটা যখন তার বিক্রয়ের পরিমাণ ছিল 84,000 টাকা। অর্থাৎ আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা যে 4200 টাকা দেওয়া আছে, এই 4200 টাকা কখন? যখন তার বিভাগীয় বিক্রয় হবে 84,000 টাকা। অর্থাৎ যখন তার বিভাগীয় বিক্রয় হয় 84,000, তখন তার ইনডাইরেক্ট এক্সপেন্সেস হয় 4200। কিন্তু দেখেন আমাদের বিভাগীয় বিক্রয়গুলো যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে দেখবেন 3 ডিপার্টমেন্টের যে বিক্রয় আছে আমাদের, এই 3 ডিপার্টমেন্ট বিক্রয় হয় কিন্তু আমার 28,000 টাকা। অর্থাৎ কসমেটিক্স ডিপার্টমেন্টে 12,000, হোশিয়ারি ডিপার্টমেন্টে 10,000, প্রভিশন ডিপার্টমেন্টে 6,000। তাহলে 12 আর 10 22, 22 আর 6 28। অর্থাৎ বিভাগীয় বিক্রয় কিন্তু আমাদের দেওয়া আছে 28,000, অথচ ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা কিন্তু দেওয়া আছে 84,000-এর জন্য। তাহলে যদি 84,000-এর জন্য 4200 টাকা হয়, তাহলে আজকে যেহেতু আমার বিক্রয় 28,000, তাহলে 28,000-এর জন্য কত হবে? এটা কিন্তু আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করে নিতে পারবো। প্রিপেয়ার দ্য ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট আপনাকে তৈরি করতে হবে মেকিং এ স্টক রিজার্ভ অফ 10%। অর্থাৎ মেকিং মানে তৈরি করা, স্টক রিজার্ভ অর্থাৎ মজুদ পণ্যের সংরক্ষণ। মজুদ পণ্যের সংরক্ষণ বা রিজার্ভ রাখতে বলছে 10% অন দেয়ার এস্টিমেটেড ভ্যালু অফ ইনভেন্টরি অন 30শে জুন। অর্থাৎ কোনো মাসের শেষ তারিখ মানে কিন্তু সেটা তার সমাপনী হয়। তাহলে সমাপনী কি সমাপনী? এস্টিমেটেড ভ্যালু অফ ইনভেন্টরি, অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের উপরে আপনাকে কি করতে বলছে? 10% মজুদ রাখতে বলছে। তাহলে এখানে একটা জিনিস আমি আপনাদের কিন্তু যখন থিওরিটিক্যাল বিষয় আলোচনা করেছি, তখন কিন্তু বলেছিলাম যে প্রতিটি অঙ্কের জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ টার্গেট হবে 4টা। বলেন কয়টা? 4টা। এই 4টা গুরুত্বপূর্ণ টার্গেট আগে আমাকে দেখতে হবে। এখানে 4টা গুরুত্বপূর্ণ টার্গেটের মধ্যে প্রথমটা বলা হয়েছে ওপেনিং ইনভেন্টরি, দ্বিতীয়টা বলা হয়েছে পারচেজ, তারপরে তৃতীয়টা বলা হয়েছে আমাদের সেলস, এবং চতুর্থটা বলা হয়েছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি। অর্থাৎ ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদেরকে এই 4টা জিনিস প্রশ্নে অবধারিত থাকতেই হবে। এই 4টা জিনিসের মধ্যে প্রথমটা হলো ওপেনিং ইনভেন্টরি, 2 নাম্বারটা হলো পারচেজ, 3 নাম্বারটা হলো সেলস, এবং 4 নাম্বারটা হলো আমাদের ক্লোজিং ইনভেন্টরি। অর্থাৎ এই 4টি উপাদান না থাকলে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করা যাবে না। তাহলে এই 4টা জিনিসের মধ্যে কোনটা কোনটা আছে একটু খেয়াল করেন। ওপেনিং ইনভেন্টরি আমার 1 নাম্বার টার্গেট, এটা দেওয়া আছে। 2 নাম্বার টার্গেট পারচেজ, এটা দেওয়া আছে। 3 নাম্বার টার্গেট আমার সেলস, এটাও দেওয়া আছে। চতুর্থ নাম্বার টার্গেটটাই কিন্তু ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি আজকে আমাদেরকে আগে বের করতে হবে। প্রশ্ন কেন? এটা হলো যে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করতে গেলে 4টা বিষয় থাকতেই হবে, সেটাই 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হলো যে আমাদের স্টক রিজার্ভটা কিন্তু দেখেন পার্সেন্টটা কাটতে বলছে কার উপরে? স্টক এস্টিমেটেড ভ্যালু অফ ইনভেন্টরি অন 30শে জুন। তাহলে কোনো মাসের শেষ তারিখটা বলতে তো সমাপনীকেই বোঝায়। তাহলে যেহেতু জুন মাসের 30 তারিখের ইনভেন্টরির উপরে স্টক রিজার্ভের পার্সেন্টটা কাটতে বলছে, তাহলে সেটাও তো আমাদের ক্লোজিং ইনভেন্টরিকেই বোঝাচ্ছে। অতএব ক্লোজিং ইনভেন্টরি আজকে তাহলে 2 জায়গায় বা 2 ভাবে দরকার হচ্ছে। কারণ 1, 4টা টার্গেট পূরণ করতে গেলেও দেখতে পাচ্ছি 4 নাম্বার টার্গেট আমাদের ঘাটতি আছে, অতএব এটা এমনিতেই বের করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে এই ক্লোজিং ইনভেন্টরির উপরে কিন্তু একটা বিষয় ডিপেন্ড করতেছে, তার নাম হলো স্টক রিজার্ভ। তাহলে স্টক রিজার্ভ পাইতে গেলে ক্লোজিং ইনভেন্টরি দরকার, আর ক্লোজিং ইনভেন্টরি কিন্তু আজকে আমাদের মাঝে নাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই ক্লাস দেখতেছেন, যারা আমার ডিপার্টমেন্টালের দেওয়া অধ্যায় নিয়ম শৃঙ্খলার যে লেকচারটা আমি দিয়েছি বা প্রথম লেকচার যেটা দিয়েছি, সেখানে দেখলেই বুঝতে পারবেন সেখানে আমি ক্লোজিং ইনভেন্টরি বের করার জন্য 2টি রাস্তা দিয়েছিলাম। একটা হলো যদি অন্যান্য সকল উপাদানগুলো ইউনিট আকারে থাকে, তাহলে ক্লোজিং ইনভেন্টরিটাও কিন্তু আমাকে ইউনিটে বের করতে হবে। আর অন্যান্য উপাদানগুলো যদি আমাদের টাকার ব্যালেন্সের মাধ্যমে থাকে, তাহলে ক্লোজিং ইনভেন্টরিটাও কিন্তু আমাদের টাকার ব্যালেন্সেই বের করতে হবে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু অন্য সকল উপাদান কিন্তু টাকার ব্যালেন্সে দেওয়া আছে, তাহলে ক্লোজিং ইনভেন্টরিটাও কিন্তু আমাদের টাকার ব্যালেন্সে বের করতে হবে। তাহলে আমরা আপনাদেরকে অঙ্কের সমাধানে নিয়ে যাচ্ছি। এতক্ষণ আলোচনা করলাম আমি প্রশ্নটি, এই প্রশ্নটি আপনাদের বইয়েই আছে। যখন এই সমাধানটা আপনারা করবেন, আমার ক্লাসটা দেখবেন, তখন বইটা যদি পাশে রাখেন তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। নিয়ে যাচ্ছি কথা না বাড়িয়ে আজকের এই অঙ্কটি সমাধান পর্বে। প্রিয় বন্ধুরা, যেটা আমি বলতেছিলাম
যেহেতু প্রতিটি অঙ্ক করার জন্য 4টি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের থাকতেই হবে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করার জন্য, তার মধ্যে 4র্থ নাম্বার উপাদানটা হলো ক্লোজিং ইনভেন্টরি। কিন্তু আমরা যখন প্রশ্নটা বিশ্লেষণ করে দেখেছি, এই প্রশ্নে কিন্তু আমাদের ক্লোজিং ইনভেন্টরি নামক কোনো বিষয় ছিল না, অথচ ক্লোজিং ইনভেন্টরি ছাড়া ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করা যাবে না। এই কারণেই আমরা কি করব, ক্লোজিং ইনভেন্টরিটা আমরা বের করে নিব। তাহলে ক্লোজিং ইনভেন্টরি সূত্র কিন্তু দুইটা, একটা হলো অন্যান্য উপাদানগুলো যদি ইউনিট আকারে থাকে তাহলে ক্লোজিং ইনভেন্টরি যেটা সেটাও ইউনিট আকারে বের করতে হবে, আবার অন্যান্য উপাদানগুলো যদি টাকার ব্যালেন্সে থাকে তাহলে ক্লোজিং ইনভেন্টরি যেটা সেটাও কিন্তু টাকার ব্যালেন্সে বের করে নিতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি অন্য যে 3টি উপাদান অর্থাৎ ওপেনিং ইনভেন্টরি, পারচেজ এবং সেলস, এই 3টি উপাদান কিন্তু টাকার ব্যালেন্সে ছিল। অতএব ক্লোজিং ইনভেন্টরি আমাদের টাকার ব্যালেন্সে বের করে নিতে হবে। আর টাকার ব্যালেন্সের সূত্রটি আপনাদের জানা থাকা উচিত, ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। আমার প্রথম ক্লাসে দেখবেন এই নিয়ম শৃঙ্খলাটা আমি আপনার লিখে দিয়েছি। তাহলে ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেজ আমার যোগ করতে হবে এবং কস্ট অফ গুডস সোল্ড আমাদের বাদ দিতে হবে। তাহলে ওপেনিং ইনভেন্টরি পাবো কোথায়? ওই প্রশ্নের ভিতরে দেখেন, আমি একটু আগে প্রশ্নটা দিয়েছিলাম, সেখানে ওপেনিং ইনভেন্টরি দেওয়া ছিল কসমেটিক্সের জন্য 6000, তাহলে 6000, হোশিয়ারিতে ছিল 7000 এবং প্রভিশনে ছিল আমাদের 3000। তিনটাতেই প্লাস হবে, প্লাসটা কি? পারচেজ। পারচেজ আমরা পাবো কোথায়? পারচেজটাও কিন্তু আমরা প্রশ্ন থেকে দেখে নিব। পারচেজ ছিল আমাদের, প্রথমটা ছিল 7000, দ্বিতীয়টাতে ছিল 6000 এবং হোশিয়ারি ডিপার্টমেন্টের পারচেজ ছিল আমাদের 4700। তারপরে দেখা যাচ্ছে মাইনাস, এই মাইনাসের পরে লিখতে হবে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু কস্ট অফ গুডস সোল্ড দেখা যাচ্ছে প্রশ্ন বিশ্লেষণে আমরা দেখেছি কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আমাদের দেওয়া নাই। তাহলে আমরা একটু থেমে যাব, এই কারণেই কস্ট অফ গুডস সোল্ড না পাওয়া পর্যন্ত কিন্তু আমি ক্লোজিং ইনভেন্টরি নির্ণয় করতে পারবো না। তাহলে আমাকে এখন কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র আবার সেলস মাইনাস গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র কি? সেলস মাইনাস গ্রস প্রফিট। কারণ যারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছেন, ইনকাম স্টেটমেন্ট করেছেন, তারা দেখবেন যে আমরা জানতাম সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই কিন্তু গ্রস প্রফিট পাওয়া যেত। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যদি গ্রস প্রফিট পাওয়া যায়, তাহলে সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। সেলস কিন্তু আমাদের প্রশ্নে ছিল 12,000, 10,000 এবং 6,000। এইখান থেকে মাইনাস দিব আমি গ্রস প্রফিট। এখন দেখেন গ্রস প্রফিট কিন্তু আমার প্রশ্নে দেওয়া নাই। গ্রস প্রফিট প্রশ্নে না থাকলেও কিন্তু গ্রস প্রফিটের একটা রেট দেওয়া ছিল। প্রশ্নের প্রথম লাইনে দেখবেন দি নর্মাল রেটস অফ গ্রস প্রফিটস আর 40%, 30% অ্যান্ড 20%, অর্থাৎ গ্রস প্রফিটের পার্সেন্টেজগুলো দেওয়া ছিল। তো আমরা জানি গ্রস প্রফিটের পার্সেন্টেজ থাকা মানেই কিন্তু সেটা গ্রস প্রফিট নয়, সেটা হলো গ্রস প্রফিট রেশিও। তাহলে আমাকে গ্রস প্রফিট রেশিওটা বের করে নিতে হবে। আর গ্রস প্রফিট রেশিও বের করতে গেলে গ্রস প্রফিট রেশিওটা সাহায্যে গ্রস প্রফিট বের করতে হবে। যেহেতু পার্সেন্টেজ দেওয়া ছিল, অর্থাৎ গ্রস প্রফিটের পার্সেন্টেজ দেওয়া ছিল, তাহলে গ্রস প্রফিটের পার্সেন্টেজটাই কিন্তু আমাদের গ্রস প্রফিট রেশিও। আর ওই রেশিওটা ডিপেন্ড করে কার উপর? সেলসের উপর। তাহলে আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট অনুসারে সেলসগুলো আমি লিখেছি। সেলস হলো 12,000, 10,000 এবং 6,000 এবং তাদের সাথে গুণন গ্রস প্রফিটের রেশিওটা কিন্তু ছিল আমাদের 40%, ছিল আমাদের 30%, ছিল আমার 20%। তাহলে ওই সেলসের উপরে যদি গ্রস প্রফিটের পার্সেন্টেজটা প্রয়োগ করা যায় তাহলে গ্রস প্রফিট পাওয়া যায়। তাহলে 12,000-এর 40% 4800 টাকা, 10,000-এর 30% 3,000 টাকা, 6,000-এর 20% হলো 1,200 টাকা। আপনি যে গ্রস প্রফিটটা পেয়েছেন 4800, 3,000 এবং 1,200, এই টাকাটাই কিন্তু আমি গ্রস প্রফিটের ঘরে বসিয়ে দিব। তাহলে গ্রস প্রফিট হলো আমাদের 4,800, হোশিয়ারির জন্য গ্রস প্রফিট ছিল 3,000 এবং প্রভিশনের জন্য গ্রস প্রফিট ছিল 1,200। তাহলে গ্রস প্রফিটটা যদি আমি সেলস থেকে বাদ দেই তাহলেই কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তাহলে 12,000 থেকে যদি 4800 আমি বাদ দেই হবে 7,200, 10,000 থেকে 3,000 বাদ দিলে হবে ডাইরেক্ট 7,000। তারপরে 6,000 থেকে 1,200 যদি বাদ দেই তাহলে টাকা হবে আমার 4800। তাহলে এই যে আপনি গ্রস প্রফিটটা পেলেন, এই গ্রস প্রফিটটাই সরাসরি কিন্তু আমাদের গ্রস প্রফিটটা সরাসরি আমাদের এই যে কস্ট অফ গুডস সোল্ড যেটা পেয়েছেন সেই কস্ট অফ গুডস সোল্ডের ঘরে আপনি বসিয়ে দিবেন। তাহলে ব্যালেন্সটা কিন্তু আমাদের নিঃসন্দেহে চলে আসবে। তাহলে আমরা বসিয়ে দিলাম যে কসমেটিক্সের আমি কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি 7,200, কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি
কসমেটিক্সের জন্য 7,200, হুঁশিয়ারির জন্য 7,000 এবং প্রভিশনের জন্য 4,800। এই টাকাটা আমরা বসিয়ে দিলাম, তাহলে কাঙ্ক্ষিত চতুর্থ নাম্বার টার্গেট আমাদের পূরণ হয়ে আসতেছে। দেখেন তাহলে 7,000 আর 6,000 13,000, 13,000 থেকে 7,200 বাদ দিলে হবে 5,800, 7,000 আর 6,000 13,000, 13,000 থেকে 7,000 বাদ দিলে হবে 6,000, তারপরে 3,000-এর সাথে 4700 যোগ করে হবে 7,700, এখান থেকে 4800 যদি বাদ দেই তাহলে হবে 2900। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা কস্ট অফ গুড সোল্ডের পাওয়ার প্রাপ্তি সাপেক্ষে আমরা ক্লোজিং ইনভেন্টরিটা বের করতে সক্ষম হয়েছি। ক্লোজিং ইনভেন্টরি আমরা কেন বের করেছি? ক্লোজিং ইনভেন্টরি আমরা বের করেছি শুধুমাত্র টার্গেটগুলোকে পূরণ করার জন্য। ক্লোজিং ইনভেন্টরি কিন্তু আমার দরকার। তাহলে যে ক্লোজিং ইনভেন্টরিটা আপনি বের করলেন, এই ক্লোজিং ইনভেন্টরিটা কিন্তু মূলত আমাদের চতুর্থ নাম্বার টার্গেট ছিল। তাহলে অন্যান্য তিনটি উপাদান যেহেতু আমাদের টাকার ব্যালেন্সে ছিল, এই কারণেই কিন্তু ক্লোজিং ইনভেন্টরিটা আমরা কিন্তু টাকার ফিগারেই বের করে নিয়েছি। আর যদি অন্যান্য উপাদানগুলো ইউনিট আকারে থাকতো তাহলে ক্লোজিং ইনভেন্টরিটা কিন্তু আমরা ইউনিট আকারে বের করে নিতাম। যেহেতু আজকে ক্লোজিং ইনভেন্টরি আমাদের টাকায় বের করেছি, কারণটা কি? অন্যান্য উপাদানগুলো টাকার ব্যালেন্সে ছিল। তাহলে ক্লোজিং ইনভেন্টরি কেন বের করেছি? এর কারণ ছিল দুইটা। এক, ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করতে গেলে চতুর্থ নাম্বার উপাদান অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি থাকতেই হবে, সেটি ছিল না, অতএব বের করেছি। আরেকটি কারণ ছিল যে আপনি দেখবেন প্রশ্নে কিন্তু লেখা ছিল যে স্টক রিজার্ভ, মেকিং এ স্টক রিজার্ভ 10% অন দিয়ার এস্টিমেটেড ভ্যালু অফ ইনভেন্টরি অন 30শে জুন, অর্থাৎ জুন মাসের 30 তারিখের ইনভেন্টরি, অর্থাৎ যেটা আমাদের ক্লোজিং ইনভেন্টরি, সেই ক্লোজিং ইনভেন্টরির উপরে আমাদের স্টক রিজার্ভ কাটতে বলেছিল। এই কারণে আমরা কি করলাম? স্টক রিজার্ভটা কাটবো কার উপরে? ক্লোজিং ইনভেন্টরির উপরে। তার সূত্র হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি গুণন রেট অফ স্টক রিজার্ভ, অর্থাৎ যে পার্সেন্টেজটা আমাদের দেওয়া ছিল। তাহলে ক্লোজিং ইনভেন্টরি তো একটু আগে আপনি বের করে নিয়েছেন, সেই অ্যামাউন্টগুলো বসিয়ে দিলেন। কসমেটিক্সে আমরা বের করেছি 5,800, হুঁশিয়ারিতে 6,000 এবং প্রভিশনে 2900। অতএব এই টাকাগুলোর উপর স্টক রিজার্ভের পার্সেন্টেজটা কর্তন করে যে ব্যালেন্সটা আপনি পেলেন, এটা কিন্তু আমাদের খরচ রূপে গণ্য হবে। কারণ যদি কোনো সম্পদের উপরে পার্সেন্ট কাটা হয় সেটা অপচয় হয়ে যায়, আর অপচয়টাকে খরচ অর্থে মূল্যায়ন করা হয়। ঠিক অনুরূপভাবে এখানে যেহেতু স্টক রিজার্ভটাকে কমিয়ে আলাদা জায়গায় রাখা হচ্ছে, সংরক্ষণ এক্সট্রাভাবে সংরক্ষণ করা হচ্ছে, সেটাকে কিন্তু প্রাথমিকভাবে খরচ মনে করা হচ্ছে। এবং এটি কিন্তু আপনাদের কি করতে হবে? এটা আমাদের যখন ইনকাম স্টেটমেন্ট আপনি করবেন তখন কিন্তু এই ব্যালেন্সটা আমাদের দরকার হবে। আসেন আমাদের স্পষ্ট ভাষায় দেখবেন, যেখানে আপনাদের যে চারটা খরচ ছিল, স্টক, তারপরে ইনভেন্টরি, পার্সেস, সেলস এবং ডিরেক্ট এক্সপেন্সেস লেখা ছিল, তার পরের লাইনেই কিন্তু ছিল যে দ্য ইনডাইরেক্ট এক্সপেন্সেস অফ টাকা 4,200 অন দিয়ার টোটাল টার্ন ওভার অফ টাকা 84,000। অর্থাৎ যখন তার বিক্রয় ছিল 84,000 তখন ইনডাইরেক্ট এক্সপেন্সেস হবে কত? 4,200। কিন্তু আমরা 3 ডিপার্টমেন্ট মিলে যোগ করে দেখেছি, 3 ডিপার্টমেন্টে কিন্তু আসলে বিক্রয় আমার 84,000 হয় নাই। 3 ডিপার্টমেন্ট মিলে যদি আমাদের 84,000 টাকা বিক্রয় হতো তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস যে 4,200 টাকা দেওয়া ছিল আমরা কিন্তু 4,200 টাকার হিসাব করতে পারতাম। কিন্তু আমাদের কিন্তু আজকে 3 ডিপার্টমেন্ট মিলে বিক্রি কিন্তু 84,000 হয় নাই। বিক্রি হয়েছে 3 ডিপার্ট মিলে 10,000, 12,000, প্রথমটা 12,000, পরেরটা 10,000 এবং হুঁশিয়ারিতে কত? 6,000, এই মিলে হয়েছে 28,000। তাহলে টাকাটা দেওয়া আছে 84,000-এর জন্য, দরকার হবে আমার 28,000-এর জন্য। এই কারণে ওই কি নিয়মের মাধ্যমে আমরা এটা অনায়াসে বের করতে পারি। এখানে লিখেছি ক্যালকুলেশন ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এই ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা ডিপেন্ড করতেছে ওই যে বিক্রয় দেওয়া ছিল 84,000,
যখন বিক্রয় ছিল তার 84,000, তখন তার খরচ ছিল 4200। তাহলে একের জন্য কত? অতএব দরকার আজকে আমাদের যে বিক্রয় আমাদের 28,000, তাহলে 28,000-এর জন্য কত? এটা তো ওই নিয়ম, এটা আপনাদের জানা আছে। তাহলে 1400 টাকা আমরা কি করলাম? ইনডাইরেক্ট এক্সপেন্সেসের পরিমাণটা বের করলাম। প্রিয় বন্ধুরা, এইখানে কিন্তু একটা কথা বলছে যে এই ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বন্টন করতে হবে। দেখবেন উপরেই লেখা ছিল, দি ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর চার্জ অন দি প্রপোর্শন অফ দিয়ার ডিপার্টমেন্টাল টার্নওভার। অর্থাৎ ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বিভাগীয় বিক্রয় অনুপাতে বের করে নিতে হবে। তাহলে বিভাগীয় বিক্রয় অনুপাত ছাড়া কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন না। কারণ ইনডাইরেক্ট এক্সপেন্সেসের 42-1400 টাকা যে আমরা বের করলাম, এই 1400 টাকা আমরা বন্টন করব 3 ডিপার্টমেন্টের মাঝে, কসমেটিক্স, হোশিয়ারি এবং প্রভিশনের মাঝে। কি অনুপাতে বন্টন করব সেটা প্রশ্নে দেখবেন লেখা আছে উপরে, যে ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর চার্জ ইন দি প্রপোর্শন টু দিয়ার ডিপার্টমেন্টাল টার্নওভার। অর্থাৎ ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বিভাগীয় বিক্রয় অনুপাতে বন্টন করতে হবে। তাহলে বিভাগীয় বিক্রয়ের অনুপাতটা এখন আমাদের বের করে নিচ্ছি। তাহলে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বন্টন করতে বলছে কিসের মাধ্যমে? ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বন্টন করতে বলছে আমাদের স্পষ্ট ভাষায় উপরের দিকে লেখা ছিল, দি ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর চার্জ ইন প্রপোর্শন টু ডিপার্টমেন্টাল টার্নওভার। অর্থাৎ বিভাগীয় বিক্রয় অনুপাতে ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে চার্জ করো বা বন্টন করো। তাহলে বিভাগীয় বিক্রয়ের অনুপাত আমাদের দরকার ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বন্টন করার জন্য। তাহলে এই কারণে আমরা কি করলাম? ডিপার্টমেন্টাল টার্নওভার, বা আমি আগেও বলেছি টার্নওভারের বাংলা বিক্রয়, সেলসের বাংলাও বিক্রয়। তাহলে টার্নওভার রেশিও বা ক্যালকুলেশন সেলসের রেশিও। ডিপার্টমেন্ট যেহেতু 3টা ছিল, অতএব 3 ডিপার্টমেন্টের অনুপাত আমি দেখিয়েছি। যেহেতু এটা বিক্রয়ের অনুপাতকেই রূপান্তর করতে হবে, এই কারণে বিক্রয়ের পরিমাণ যার যত ছিল তত টাকা কিন্তু আমরা লিখেছি। প্রশ্নে আপনারা দেখবেন কসমেটিক্সের বিক্রয় ছিল 12,000, হোশিয়ারির বিক্রয় ছিল 10,000, প্রভিশনের বিক্রয় ছিল 6,000। এই প্রশ্নেই কিন্তু এই উপাদানগুলো ছিল। অতএব এই উপাদানের মাধ্যমে একটা অনুপাত বের করতে হবে, একটা রেশিও বের করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনুপাতের বৈশিষ্ট্য হলো যত ছোট করা যায় ততই মঙ্গল। এই কারণে 12,000-এর শেষে 3টা শূন্য আছে, 10,000-এর শেষেও 3টা শূন্য আছে, 6,000-এর শেষেও 3টা শূন্য আছে। তাহলে 3টা করে শূন্য যদি আমি উভয় পক্ষ থেকে ক্যান্সেল করি, তাহলে থাকবে কিন্তু 12, 10 আর হলো 6। এটা দেখেন 3টাই জোড় সংখ্যা, তাহলে এটাকে আরো ছোট করা যায়। 2 দিয়ে আমি কাটাকাটি করতে পারি জোড় সংখ্যাকে। 6 দুগুণ 12, 5 দুগুণ 10 এবং 3 দুগুণ 6। এটা দেখেন দুইটা একটা জোড় সংখ্যা হয়ে গেল, দুইটা বেজোড় সংখ্যা হয়ে গেল। তাহলে এটা কিন্তু আর কিন্তু ছোট করা যায় না। তাহলে ভগ্নাংশগুলোকে যতক্ষণ ছোট করা যাবে ততক্ষণই আমরা ছোট করতে থাকবো অনুপাতের ক্ষেত্রে। আর ছোট করতে 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 যখন আর এটাকে ছোট করা যায় না, তখন এটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আর এটা ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা হলো, অনুপাতের সমষ্টিকে বলা হয় হর, প্রতিটি সংখ্যাকেই বলা হয় লব। তাহলে 6, 5 এবং 3, এই 3টা টাকা যোগ করলে কিন্তু হয় 14। এই কারণে লিখলাম 6/14, 5/14, 3/14। এখন প্রশ্ন হলো, অনুপাতের সমষ্টিকে আমি হর করলাম আর প্রতিটি সংখ্যাকে আমি লব করলাম। লব বাই হরকেই কিন্তু ভগ্নাংশ বলা হয়। তাহলে এই অনুপাতটা আমি কেন বের করলাম? অনুপাতটা কিন্তু বের করেছি শুধুমাত্র ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বন্টন করার জন্য। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস কিন্তু আমি ঐকিক নিয়মের মাধ্যমে 8,000 অর্থাৎ 84,000 বিক্রয়ের জন্য যে 4200 টাকা ছিল, কিন্তু আমরা 3 ডিপার্টমেন্ট মিলে দেখেছিলাম বিক্রয় আমার 28,000। তাহলে 28,000-এর জন্য কিন্তু আমি 1400 টাকা বের করেছি। তাহলে সেই 1400 টাকাকে এখন কি করব? সকল ডিপার্টমেন্টের মাঝে এই অনুপাতের মাধ্যমে কি করব? বন্টন করব। তাহলে কসমেটিক্স ভাগ করে পেল 600 টাকা, হোশিয়ারি ভাগ করে পেল 500 টাকা, প্রভিশন ভাগ করে পেল আমাদের 300 টাকা। তাহলে অঙ্কটা আপনি যতটুকু দেখেছেন
যে আমাদের এইখানে ঝামেলাগুলো কোথায় ছিল, গ্রস প্রফিটের একটা পার্সেন্টেজ থাকার কারণে ঝামেলা ছিল। গ্রস প্রফিটের সাহায্যে আমরা গ্রস প্রফিট বের করেছি, গ্রস প্রফিটের সাহায্যে কস্ট অফ গুডস সোল্ড বের করেছি, কস্ট অফ গুডস সোল্ডের সাহায্যে আমরা কিন্তু ক্লোজিং ইনভেন্টরি বের করেছি। তারপরে ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা বন্টন করতে বলছিল বিভাগীয় বিক্রয় অনুপাতে, তাহলে বিভাগীয় বিক্রয়ের অনুপাতটা বের করে তারপরে কিন্তু আমি কি করেছি, ওই ইনডাইরেক্ট এক্সপেন্সেসটাকে বন্টন করে দিয়েছি। তারপরে বলছে কি যে ক্লোজিং ইনভেন্টরির উপরে আমাকে স্টক রিজার্ভ কাটতে হবে, তাহলে স্টক রিজার্ভ কিন্তু ইতিমধ্যে আমরা কি করেছি, কেটে নিয়েছি। তাহলে স্টক রিজার্ভ যদি আমি কেটে নিয়ে থাকি তাহলে কিন্তু এখানে আর কোনো ওয়ার্কিং বা খসড়ার কোনো দরকার নাই। এখন আমি আপনাদের ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্টটা করে দিচ্ছি প্রিয় বন্ধুরা। ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট কিন্তু ছকের মাধ্যমে করতে হবে, তাহলে এই ছকটা এখন আমি করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, যেহেতু আসলে আমাদের এই অঙ্কটাতে আজকে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছিল, তো ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বপ্রথম টার্গেট হলো যে কয়টি ডিপার্টমেন্ট দেওয়া থাকবে সেই কয়টি কলাম বেষ্টিত কিন্তু ছক করতে হবে বাম পাশে এবং ডাইন পাশে। যেহেতু এটা ব্রিটিশ সিস্টেমে আমরা অঙ্কটা সাজিয়েছি, তাহলে ডেবিট ক্রেডিট অবশ্যই লিখতে হবে। ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট আয় বিবরণীতে ডেবিট এবং ক্রেডিট হয়, তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি হয় দুইটা তাহলে বাম পাশেও কলাম হবে দুইটা, ডাইন পাশে কলাম হবে দুইটা। আর যদি ডিপার্টমেন্ট হয় তিনটা তাহলে এই পাশেও তিনটা, ওই পাশেও তিনটা। আজকে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট তিনটা ছিল, কসমেটিক্স, হোশিয়ারি আর প্রভিশন। এই তিনটা ডিপার্টমেন্ট থাকার কারণে বাম পাশে তিনটা ডিপার্টমেন্ট করেছি, ডাইন পাশে তিনটা ডিপার্টমেন্ট করেছি। এখানে সর্বপ্রথম এর উপাদান কিন্তু মূলত চারটা। বলেন কয়টা? চারটা। 1 নাম্বার ওপেনিং ইনভেন্টরি, 2 নাম্বার পারচেজ, 3 নাম্বার সেলস এবং 4 নাম্বার ক্লোজিং ইনভেন্টরি। এই চারটা উপাদানের মধ্য থেকে 2টা উপাদান আমাদের ডেবিটে হয় আর 2টা উপাদান আমাদের ক্রেডিটে হয়। তাহলে সেই 4টা উপাদান আগে যথাযথভাবে আমাকে লিখে নিতে হবে। তার মধ্যে প্রথম টার্গেট হলো ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরিকে কিন্তু খরচ বলা হয়, আর খরচটা সর্বদাই কি হয়, ডেবিট দিকে বসে। তাহলে ওপেনিং ইনভেন্টরি আমাদের প্রশ্নে যেটা ছিল সেটা আপনি লিখে নিলেন 6000, 7000 এবং 3000। তারপরে দ্বিতীয় উপাদান হলো পারচেজ। পারচেজ হলো ক্রয়, ক্রয়টাকে খরচ অর্থে মূল্যায়ন করা হয়, এটাও কিন্তু সর্বদাই ডেবিট দিকে বসে। সেটা হলো একটা 7000, একটা 6000, একটা হলো 4700 অর্থাৎ 4700। 3 নাম্বার টার্গেট হলো আমাদের সেলস। সেলস কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কসমেটিক্সের জন্য 12000, হোশিয়ারির জন্য 10000, প্রভিশনের জন্য 6000। অর্থাৎ যে নামে যত টাকা সেলস, যে নামে যত টাকা পারচেজ, যে নামে যত টাকা অন্যান্য খরচগুলো, ওপেনিং ইনভেন্টরিগুলো বা অন্য সঙ্গিক বিষয়গুলো যার নামেই থাকবে তার নামেই কিন্তু লিখতে হবে। চতুর্থ নাম্বার এবং গুরুত্বপূর্ণ টার্গেট যেটা, সেটা হলো ক্লোজিং ইনভেন্টরি। আজকে কিন্তু ক্লোজিং ইনভেন্টরি আমাদের প্রশ্নে ছিল না, কিন্তু এখানে বসানোর খাতিরে এবং স্টক রিজার্ভ পাওয়ার খাতিরে কিন্তু আমরা ক্লোজিং ইনভেন্টরি নির্ধারণ করে নিয়েছি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি 1 নাম্বার ওয়ার্কিংয়ের মধ্যে নির্ধারণ করেছি, সেখানে ছিল 5400, তারপরেটা ছিল 6000 এবং তারপরেটা ছিল 2900। তাহলে যে ক্লোজিং ইনভেন্টরি আমি বের করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, যদি মনে করেন ওই ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্টের অঙ্কটা করতে যাইয়া এই 4টা উপাদানের বাইরে যদি আর কোনো উপাদান না থাকে, এই 4টা উপাদানের মাধ্যমে যোগ বিয়োগ করে আপনি নিট ইনকামটা বের করে নেবেন। আর যদি আরও আনুষঙ্গিক খরচগুলো থাকে তাহলে সেই সমস্ত খরচগুলোও কিন্তু আমাদের ডেবিট দিকে লিখতে হবে, কারণ আমরা জানি ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে সকল প্রকার খরচগুলো বসে। এখানে আমাদের প্রশ্নের ভিতরে দেখেন আমাদের পারচেজের পরেই কিন্তু আমাদের সেল ছিল, সেলসের পরেই কিন্তু এটা ডিরেক্ট এক্সপেন্সেস ছিল। তাহলে ডিরেক্ট এক্সপেন্সেস যার নামে যত ছিল তার নামে তত আমি লিখলাম। তাহলে যার নামে যত টাকা আমাদের ডিরেক্ট এক্সপেন্সেস ছিল তা প্রশ্ন দেখে দেখে লিখলাম। আমাদের ডিরেক্ট এক্সপেন্সেস প্রশ্নে কসমেটিক্স ছিল 2020 টাকা, হোশিয়ারি ছিল 1450 টাকা, প্রভিশনের জন্য বরাদ্দ ছিল 710 টাকা, সেটা কিন্তু আপনি লিখলেন। তারপরে দরকার আমার ডিরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, নট অনলি ডিরেক্ট ইনডাইরেক্ট। প্রশ্ন হলো যত প্রকার খরচ থাকবে সকল প্রকার খরচের নামগুলো কিন্তু ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে লিখতে হবে। এই কারণেই আমরা কি করেছি, ডেবিট দিকে অন্যান্য খরচ থাকার সাপেক্ষে লিখেছি। তারপরে ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো কোথায় ছিল? ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো কিন্তু আমি ওই যে 1400 টাকা মোট ছিল ডিপার্টমেন্টাল টার্নওভার অনুপাতে যে ভাগ করেছিলাম, সেখানে কত টাকা ভাগ পেয়েছিল? 600, 500, 300। তাহলে লিখবেন 600, 500, 300।
তারপরে আছে আমাদের স্টক রিজার্ভ। আমি কিন্তু প্রথমেই প্রশ্নটা ব্যাখ্যা করছিলাম যে সম্পদের উপরে কোনো কিছু কেটে সংরক্ষণ করে রাখা বা সম্পদের উপরে কোনো কিছু কেটে আলাদা করে রাখা, এটা কিন্তু খরচেরই একটা অংশ বিশেষ। অতএব সেই খরচটাও এখানে আসবে। এটা কিন্তু আমরা কাটছিলাম, নিচের দিকে দেখবেন লেখা ছিল মেকিং এ স্টক রিজার্ভ 10% অফ এস্টিমেটেড ভ্যালু অফ ইনভেন্টরি অন 30 জুন। অর্থাৎ জুন মাসের 30 তারিখে যে ইনভেন্টরিটা আছে তার উপরে তুমি 10% করে স্টক রিজার্ভ কেটে নাও। তাহলে এই যে 10% করে স্টক রিজার্ভ কেটে নিতে বলছিল, তাহলে 10% করে স্টক রিজার্ভ কিন্তু আমি কেটেছিলাম ক্লোজিং ইনভেন্টরির উপরে। প্রথমটার ক্লোজিং ইনভেন্টরি ছিল 5800, তার উপরে 10% কেটে পাইছিলাম 580। তারপরে তার ক্লোজিং ইনভেন্টরি ছিল 6000, 10% কাটা পাইছি 600। তারপরে ক্লোজিং ইনভেন্টরি ছিল 2900, 10% কেটে পেয়েছি 290। তো প্রিয় বন্ধুরা, আর কিন্তু খরচ আমাদের নাই। তাহলে যদি আর খরচ না থাকে তখন সর্বপ্রথম কি গুরুত্বপূর্ণ কাজ কি? ক্রেডিট দিকে আগে যোগ দেওয়া। কোন দিকে? ক্রেডিট দিকে আগে যোগ দিবেন। তাহলে 12,000 আর 5,800 মিলে হবে 17,800। তারপরে 10,000 আর 6,000 মিলে যোগ দিলে হবে 16,000। তারপরে 6,000 আর 2900 যোগ করলে হবে 8,900। তাহলে এই টাকাটাই আপনি বাম পাশে আগে লিখে নেবেন। সেটা হলো 17,800, তারপরে হবে আমার 16,000, তারপরে হবে আমার 8,200। তাহলে এটা লেখার পরে এখন কিন্তু আমাকে কি করতে হবে? এখন আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু যোগ বিয়োগটা করে নিতে হবে। তাহলে আপনি কি করবেন? এই যে টাকাটা আমাদের এখানে আছে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট, যখন আপনি টাকাটা লিখবেন, লেখার পরে ডেবিট দিকের টাকাগুলো কিন্তু আপনি একটা একটা করে বাদ দিবেন। তাহলে ডেবিট দিকের যদি টাকাগুলো আপনি একটা একটা করে বাদ দেন, তাহলেই কিন্তু আমাদের মুনাফার পরিমাণটা বের হয়ে আসবে। তাহলে ক্যালকুলেটর দিয়ে আপনাকে বাদ দিতে হবে। তাহলে সবগুলো উপাদান পর্যায়ক্রমে সবগুলো উপাদান লিখে ক্রেডিট দিকের টাকাটা আগে যোগ দিয়ে লিখবেন এবং এই টাকাটাই বাম পাশে লিখবেন। বাম পাশে লেখার পরে ডেবিটের টাকাগুলো একটা একটা করে বাদ দিলে যে ব্যালেন্সটা আসবে সেটি হবে আমাদের নেট ইনকাম। প্রিয় বন্ধুরা, আজকে যেমন একটি ক্লাস দিয়েছি, এইভাবে প্রতিদিন আমি ক্লাস আপনাদের দিব। আপনারা আমার সাথে থাকেন, আমার চ্যানেলে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।